আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকরি প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি 19তম শিক্ষক ও প্রভাষক নিবন্ধন এক্সক্লুসিভ মডেল টেস্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের মডেল টেস্টটি। আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের প্রস্তুতিতে সামান্যতম হলে উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আমাদের ইংরেজি এবং গণিত প্রশ্নের ব্যাখ্যা থাকছেই। আপনাদের চাকরি জীবনের সফলতা কামনা করে আপনাদের পরিশ্রম যাতে সার্থক হয় সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের মডেল টেস্টটি। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি? পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হবে প্রাচ্য। নিচের কোন ধ্বনিটি ঘোষ ধ্বনি? আমরা যদি দেখি চ, খ, প, এগুলো কিন্তু অঘোষ ধ্বনি, তার মানে ঘোষ ধ্বনি রয়েছে দ বর্ণটি। হাতের কাজ দেখাও বাক্যের নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? হাতের কাজ তার মানে কোনো একটা উপাদানের দ্বারা কার্য সম্পাদন হচ্ছে, তার মানে হাতের দ্বারা, তার মানে এখানে করণ কারক হবে। আর যেহেতু হাতের সাথে র বিভক্তি যুক্ত রয়েছে, তাহলে এটি হবে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি কোন ধরনের বাক্য? এটি দেখেই বোঝা যাচ্ছে এটি একটি সরল বাক্য। চকলেট কোন ভাষার শব্দ? চকলেট এটি একটি মেক্সিকান শব্দ, তাহলে এখানে মেক্সিকো হবে সঠিক উত্তর। না এটি কোন জাতীয় শব্দ? না একটি অব্যয়, এটা খুব সহজেই ভুল হওয়ার মতো একটি প্রশ্ন। অনেকে সর্বনাম বা ক্রিয়া দাগিয়ে থাকেন, তবে এটি অব্যয় হবে সঠিক উত্তর। নদের চাঁদ বাগধারাটির অর্থ কী? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহামিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। আমি বিগত কোনো একটা ক্লাসে এই প্রশ্নটা যুক্ত করেছিলাম, যেখানে আমরা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক সুন্দর দেখতে, শুনতে সুন্দর, কিন্তু কোনো কাজ পারে না, যাকে গ্রামে তাচ্ছিল্য করে সুন্দর গাধা বলে ডাকা হয়। এইভাবে কথাটা বুঝিয়েছিলাম। উপমান কর্মধারয়ী সমাসের উদাহরণ কোনটি? এখানে মনে রাখতে হবে উপমান অর্থাৎ মান সমান হবে। যেমন আমরা যদি গ নম্বর অপশন দেখি, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এখানে তুষারটা কেমন হয়? সাদা হয়। শুভ্র মানে কি? সাদা, তার মানে দুটার মান সমান, তার মানে তুষার শুভ্রটাই হবে উপমান কর্মধারয়ী সমাস। পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড এই চিঠিটি কোন এলাকায় যাবে সেটি নির্দেশ করবে, অর্থাৎ প্রাপকের এলাকা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়, এখানে বাক্যের পুনরাবৃত্তি করা চলবে না, তার মানে এটা কোনো বৈশিষ্ট্য না। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক বিদেশে গিয়েছেন, এখানে দন্তস্বয়ে ব রয়েছে, সেহেতু এটা ভুল হবে। শেষের কবিতা একটি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ, শেষের কবিতা তো একটা উপন্যাস, সুতরাং এটিও ভুল। সকল ছাত্ররা অমনোযোগী নয়, তার মানে এখানেও ভুল, ছাত্ররা অমনোযোগী নয় এটা হতে পারে। তাহলে অপশন বাকি থাকলো একটি, পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি, এটি সঠিক উত্তর। নিচের কোনটি পারিভাষিক শব্দ? আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে পারিভাষিক শব্দ রয়েছে একটি, সেটি হচ্ছে সমীকরণ। অম্বর এর প্রতিশব্দ কোনটি? অম্বর মানে আমরা কি জানি? আকাশ, বম, শূন্য, তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব আকাশ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, 19তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের স্পেশাল একটি সাজেশন শীট তৈরি করা হয়েছে। পিডিএফ এবং প্রিন্ট কপি দুই আকারে আপনারা কিন্তু নিতে পারেন। বিস্তারিত আমাদের স্লাইড এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের এই সাজেশনটুকু সংগ্রহ করতে পারেন। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর, আমরা ব্যাকরণ এটি কোন শব্দ? ব্যাকরণ কথাটা হচ্ছে একটি তৎসম শব্দ, আর তৎসম এসেছে কোথায় থেকে? সংস্কৃত থেকে, তার মানে এটি হবে সংস্কৃত ভাষার শব্দ। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন দুই প্রকার ব্যবহার করা হয়, এটি হবে সঠিক উত্তর। গোয়ার গোবিন্দ অর্থ কি? গোয়ার গোবিন্দ বলতে এখানে বোঝানো হতে কুচক্রী লোক। আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ কোনটি? আমার বই পড়া হয়েছে তার মানে আমি বই পড়েছি, এটি হচ্ছে কর্তৃবাচ্য রূপ। বাক্যের একক কোনটি? বাক্যের একক হচ্ছে শব্দ। তৎসম শব্দ বলতে কি বোঝানো হয়ে থাকে? তৎসম শব্দ বলতে কি বোঝানো হয়ে থাকে, এই প্রশ্নটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের গত ইউনিয়ন সমাজকর্মীর 6 নম্বর মডেল টেস্টে যারা কমেন্ট করেছিলেন, দিনাজপুর থেকে সঞ্জামুল, মনির, ময়মনসিংহ থেকে উর্মি আক্তার, রোমানা খাতুন, কিশোরগঞ্জ মিঠামইন থেকে লিখেছে ঝিনুক, রংপুর থেকে তারাজুল,
বগুড়া থেকে আকলিমা আক্তার, চিরির বন্দর থেকে জামাল, নাটোর থেকে মমতাজ, পটুয়াখালী থেকে বেলাল হোসেন। এছাড়া আরও লিখেছেন শরীয়তপুর থেকে নীরব, গাইবান্ধা পলাশবাড়ি থেকে অপরাজিতা, পাবনা থেকে শান্তি, জামালপুর থেকে জোনাকি। আরও রয়েছেন বাগেরহাট থেকে রাকিবুল, ঢাকা থেকে আনারুল, কুষ্টিয়া থেকে জনি আহমেদ, ইউসুফ বাহার লিখেছেন চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে জুলি, লক্ষ্মীপুর থেকে লিখেছেন নাহার, মাদারীপুর থেকে ইসমাইল, মানিকগঞ্জ থেকে লিখেছেন মাসুদ। এছাড়াও আমাদের আরও অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আভরণ শব্দের অর্থ কী? আভরণ, এখানে আবরণ আর আভরণ দুইটা বিষয়টি একটুখানি খেয়াল রাখবেন। আবরণ যদি হয় সেটা আচ্ছাদন হবে, অর্থাৎ যেমন আমের উপরে চামড়া থাকে এটাকে আমরা আবরণ বলতে পারি। বাট আভরণ শব্দের অর্থটা হচ্ছে অলংকার, যেটি আমাদের বেটার হাফ খুব পছন্দ করে। কোনটি দেশি শব্দ? কাগজ, আনারস, উকিল। দেশি হওয়ার কোনো অপশন নেই, ঢেকিটা হচ্ছে দেশি শব্দ। জলৌকা, জলযুক্ত ঔকা, তাহলে এখানে ওকা কথাটা কিন্তু ব্যবহার করতে হবে, তবে এটা ওবায়দুল কাদের নয়, জলৌকার ওকা। সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা কোনটি? সিভিল সার্জন বলতে বোঝানো হয় তাকে শল্য চিকিৎসক নাকি পৌর চিকিৎসক। এটা নিয়ে কিন্তু অনেক সময় বিভেদ সৃষ্টি হয়, যদিও সরকারি সাধারণ এটার মধ্যে বিভেদ সৃষ্টি হয় না। তাহলে এখানে সঠিক উত্তর হবে পৌর চিকিৎসক। একুশের গান কবিতাটির রচয়িতাকে? একুশের গান কবিতাটি লিখেছিলেন আব্দুর গাফফার চৌধুরী। এখানে কবিতার কথা বলা আছে, কারণ তৎকালীন সময়ে কামিনী রায়, সুফিয়া কামাল, কায়কুবাদ ওই যেহেতু কোনো কবিতা রচনা করেননি। ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় উপাখ্যান জাতীয় রচনা, তাহলে এখানে রোমান্টিক উপন্যাস হিসেবে আমরা এটা গ্রহণ করতে পারি। ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, প্যাসিভ করতে হবে এখানে। তাহলে এখানে যেহেতু ডু ইউ তার মানে প্রেজেন্ট, তাহলে ইজ দ্বারা আমরা শুরু করতে পারি, তাহলে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটল টু ইউ, এটি কিন্তু সঠিক উত্তর হবে। হি ডিডন্ট আস্ক মি ড্যাশ, হি কেপ্ট মি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, তাহলে এখানে হি ডিড নট আস্ক মি, এরপরে আমরা কোনটা বসাবো? ইন, আস্ক মি ইন হবে সঠিক উত্তর। এরপর রয়েছে অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ অবনিবেশ, টু বি অ্যাটেন্ডিং দ্য পার্টি, তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, তাহলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে, অর্থাৎ ইজ নিতে হবে। তাহলে অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ অবনিবেশ ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আই স হিম গোয়িং টু মার্কেট, এখানে কম্পাউন্ড করতে হবে, তাহলে কম্পাউন্ড করতে গেলে আমরা অ্যান্ড যুক্ত করলেই কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি তাকে উপহাস করিনি, তাহলে আই ডিডন্ট লাভ অ্যাট হিম নাকি আপন হিম, কোনটি ব্যবহার করতে হবে? এখানে অ্যাট হিম ব্যবহার করতে হবে। তুমি কি জানো সে কোথায় থাকে? এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা কিন্তু ব্যবহার করতে হবে। ডু ইউ নো হোয়ার হি লিভস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমার্কেবল? রিমার্কেবল যদি বলি তাহলে এটার অর্থটা কি? তাহলে এটার বাংলা অর্থ যদি আমরা করি তাহলে হবে কি যে উল্লেখযোগ্য, কিন্তু রিমার্ক কিন্তু এখানে করা যাবে না, এখানে করতে হবে নট অর্থে, এটি হবে উল্লেখযোগ্য। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম ইজ ইনক্লুড, ইনক্লুড এর নাউন ফর্ম হবে শেষে। আমরা কি জানি যে নাউন চেনার উপায়টা কি? শেষে TION SION ION যুক্ত থাকবে, তাহলে এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে ইনক্লুশনের মধ্যে কিন্তু SION যুক্ত আছে, তার মানে নিশ্চিত এটা নাউন হবে। হোয়াট পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড ম্যানলি, তাহলে ম্যানলি এটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে হবে? এটি হবে অ্যাডজেক্টিভ। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, যখন ভগ্নাংশ আকারে কোনো কিছু শেষ করা হয় তখন এখানে বসে কি হ্যাজ বিন ফিনিশড হিসেবে অ্যান্সার করতে হয়। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ, তার মানে হিউজ মানে অনেক বড়, বিশাল, বিভিন্ন কথা বলা আছে। তাহলে এখানে আমরা সিনোনিম চেয়েছি, তাহলে এখানে বলবো কলোজাল, তার মানে কি বিশাল বা সুবিশাল কথাটা অর্থ বহন করে। উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইডেড, এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমাদের হবে সার্কামস্ট্যান্স ফেভার আস। দে আর গুড দ্যাট ফ্রি অ্যাক্সেস, তাহলে ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ দেয়ার রাইট, তাহলে এখানে অ্যাক্সেস টু ব্যবহার করতে হবে এবং এটি হবে আমাদের সঠিক উত্তর। এরপরে রয়েছে দ্য কালপ্রিট ওয়াজ কেপ্ট
ড্যাশ কাস্টডি, তাহলে এখানে বলা আছে অপরাধীকে জেলখানায় বা বন্দিশালায় আটক করে রাখা আছে, তাহলে ইন কাস্টডি এটা হবে সঠিক উত্তর। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ লেফট আই, এই প্রশ্নটা কিন্তু আরও একভাবে আসে, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হার চাইল্ড ফল্ট, তার মানে সে তার ছেলের কোনো দোষ দেখতে পায় না। কিন্তু এখানে কি আছে, তাহলে দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ লেফট আই, তার মানে এখানে হবে ব্লাইন্ড অফ হিজ লেফট আই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এখানে ক্যাপ্টেন অর্ডার, ক্যাপ্টেন নিশ্চয়ই অর্ডার দিবে কি করতে, ফায়ার করতে, তার মানে দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ সোলজার্স টু ফায়ার, ক্যাপ্টেন তার সৈনিকদের অর্ডার করলো ফায়ার করতে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানেও একই কথা আমাদের বলা আছে, তাহলে এখানে হ্যাভিং বিন ডিসস্যাটিসফাইড শি রিজাইন টু দ্য পোস্ট, রিজাইন টু দ্য পোস্ট এখানে হয় না, ওই পোস্ট থেকে, তাহলে রিজাইন দ্য পোস্ট, তাহলে এখানে গ নম্বর অপশনে যেটা রয়েছে হ্যাভিং বিন ডিসস্যাটিসফাইড, তার অসন্তুষ্টির কারণে শি রিজাইন দ্য পোস্ট, সেই পদ থেকে পদত্যাগ করলো। এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স, এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স, এটা যদি আমরা নর্মালি চিন্তা করি, মাছকে যদি আমরা পানি ছাড়া অবস্থায় রাখি তাহলে সে অস্বস্তিকর অবস্থায় পড়ে, তার মানে আনইজি স্টেট বা আনইজি সিচুয়েশন। সুজ দ্য কারেক্টলি স্পেলড অ্যাসাইলাম, অ্যাসাইলাম বলতে এখানে আশ্রয় বোঝানো হচ্ছে, তাহলে এখানে অ্যাসাইলাম বানানটা হবে কি ASYLUM। সিলেক্ট দ্য অপোজিট অফ ব্যানাল, তাহলে এখানে ব্যানাল শব্দের অর্থটা যদি আমরা করি যে সাধারণ বা তুচ্ছ বা গতানুগতিক, তাহলে এর অপোজিট করতে হলে হবে কি আমাদের স্ট্রং মানে শক্তিশালী। উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, তাহলে এখানে উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM যদি আমরা করি তাহলে এখানে কোনো ধরনের আর্টিকেল বসানোর প্রয়োজন ছাড়াই কিন্তু আমরা সেন্টেন্সটি শেষ করতে পারছি, সুতরাং এখানে নো আর্টিকেলটাই রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স, এবার ইনকারেক্টটা আমাদের করতে হবে। আই হ্যাভ এ ব্যাড হেডেক, আমার মারাত্মক মাথা ব্যথা হচ্ছে বা প্রচুর মাথা ব্যথা হচ্ছে, এটা সঠিক রয়েছে। হি হ্যাজ জাস্ট কাম হেয়ার, সে মাত্র এখানে আসলে, এটাও ঠিক রয়েছে। কেপ টু দ্য লেফট, তার মানে আমাদের প্রথম তিনটি সঠিক, তার মানে ভুলের দিক থেকে সঠিক উত্তর হবে আই টুক ইয়ার লিভ। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি এখানে 90% দিয়ে রাখলাম। যে কোনো ধরনের পরীক্ষায় আপনি এটা 90% কমন পাবেন, একটাতে না পাইলে আরেকটা, এই প্রশ্নটা আসেই, বিশেষ করে লিখিত পরীক্ষা যারা দেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসে। তাহলে এখানে হবে আমাদের ভার্ব কিন্তু রয়েছে দুইটা, একটা গোয়িং রয়েছে আর একটা ওপেন রয়েছে, তাহলে এখানে ওপেনকে মেইন ভার্ব ধরে আমাদের কাজ করতে হবে, তাহলে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, এটি হবে সঠিক উত্তর। কাওয়ার্ড শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি, তাহলে কাওয়ার্ড মানে কি, এটা তো বলতে হয় না, তাহলে অ্যাডজেক্টিভ হবে কাওয়ার্ডলি। দ্য অ্যাডজেক্টিভ ফ্রম নাইট, নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম যদি আমরা বলি আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে নাসাল, নমিনাল, নেভেল, নকচার্নাল, আর এই নাইটের যদি আমরা ল্যাটিন অ্যাডজেক্টিভ করি তাহলে সেটি হবে নকচার্নাল। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন এগের ক্ষেত্রে যেটা হবে ওভাল, সির ক্ষেত্রে হবে স্যালাইন, এই যেতে রয়েছে। কিন্তু একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা কত? তার মানে ট্রেনটি যদি 200 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে 200 মিটার অতিক্রম করতে হবে, প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হয়, তার মানে এই 200 250 দুটোই অতিক্রম করতে হবে, তার মানে 450 অর্থাৎ 450 মিটার তাকে অতিক্রম করতে হবে। একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রয় করলেন, তার শতকরা কত টাকা লাভ হলো? প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে আবারও একটু জানিয়ে রাখি, আমাদের এই গণিত অংশটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি অত্যন্ত সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করি, আমার যতটুকু জ্ঞান আল্লাহ আমায় দিয়েছে এবং আমি অর্জন করেছি ততটুকু আমি অন্তর থেকে নিংড়ে দিই আপনাদের জন্য, যাতে আপনারা একটা অঙ্ক হলেও সুন্দরভাবে বুঝতে পারেন। এটা আমার টার্গেট। আমার এই ক্লাসগুলো দেখে যেন আপনারা কোয়ালিফাই হতে পারেন, এবং আপনাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমরা কিন্তু একটা সাজেশনও তৈরি করেছি। আমি বিশ্বাসের সহিত বলতে পারি যে এই সাজেশনটুকু যদি আপনারা শেষ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা নিবন্ধনের MCQতে আপনারা কোয়ালিফাই করবেন ইনশাআল্লাহ।
তো আপনারা আমাদের ডেসক্রিপশন থেকে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নামমাত্র মূল্যে আপনারা কিন্তু এই পিডিএফ শিট অথবা প্রিন্ট কপি সাজেশনটুকু সংগ্রহ করতে পারেন। তাহলে এখানে যে বিষয়টা আছে, 1200 টাকায় কিনলো, 1800 টাকায় বিক্রয় করলো, কত টাকা লাভ হলো হিসাব করেন। মুখে অঙ্ক হবে, অঙ্ক শিখিয়েই ছাড়বো। 1200 টাকায় কিনলাম, 1800 টাকা বিক্রয় করলাম, 600 টাকা লাভ হলো। এখন বলেন তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কার উপরে বা কোন মূল্যের উপরে নির্ধারণ হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে 1200 টাকার কত পার্সেন্ট? 600 টাকা, অর্ধেক মানে 50%। ওই 50%ই তো লাভ হয়েছে, তার মানে অ্যান্সার 50%। ক্লিয়ার কথা? ক্লিয়ার। এরপরে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফলের কত বর্গ একক হবে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 4 একক। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমাদের তো এরকম কোনো অ্যান্সার আসার কথা নয়। এক সেকেন্ড, একটুখানি সরি বলে নিচ্ছি, এখানে সমদ্বিবাহু হবে না, সমবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা কি জানি? √3/4 a স্কোয়ার, রাইট? তাহলে এখানে √3/4 a স্কোয়ার আমাদের কত বলা আছে? 4। তার মানে 4 স্কোয়ার। আমরা 4 স্কোয়ারকে 4 × 4 লিখতে পারি কি না? পারি। বা আমরা 16ই লিখলাম আপনাদের সুবিধার্থে, অথবা 4 স্কোয়ারই করলাম। তাহলে √3/4 এখানে 16, তাহলে এখানে √3/4। এখন আমরা যদি এই 4কে এটা দিয়ে কাটি তাহলে কত হলো? 4 হলো। তাহলে আমাদের কত থাকলো এখানে? 4√3। তাহলে আমাদের কাটাকাটি হয়ে গেল, 4√3টাই আমাদের অ্যান্সার হলো। তার মানে অত্যন্ত সহজেই কিন্তু আমরা এখানে বের করলাম 4√3 অ্যান্সার। আমি আবারও বলছি, এখানে সমবাহু ত্রিভুজের মান ধরে করতে হবে। 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির 65% বা 65%? তাহলে এখানে দ্রুত কিভাবে করবেন? এখানে দ্রুত করার নিয়ম হচ্ছে, আপনাকে প্রথমত যেটি করতে হবে 50% বের করার চিন্তা করতে। এখানে কত বলা আছে? 65%। তাহলে 60% যদি বের করবেন, তাহলে আমরা প্রথম 6 6 36, তার মানে আমরা 39-এর কাছাকাছি আছি। তার মানে এটাই হবে আমাদের 60-এর 65%ই হবে 39। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে এদের মধ্য সমানুপাতিক কত? একটুখানি বোঝেন। প্রথম এবং তৃতীয় রাশি যথাক্রমে 3 এবং 12 হলে মধ্য সমানুপাতিক কত? তাহলে এখানে খুব সহজেই যেটা করতে পারবেন সেটা কত করতে পারবেন? এটা হবে 6। এখন কথা হলো যে এত সহজে একবারে কিভাবে 6 অ্যান্সার করলাম? এখানে তো নিশ্চয়ই কোনো টেকনিক আছে, সুপার টেকনিকগুলো আমি বারবার শিখে থাকি। যখন মধ্য সমানুপাতিক আপনাকে নির্ণয় করতে বলবে, যে দুটি প্রথম অর্থাৎ তৃতীয় রাশি যেটা থাকবে সেটা গুণ করবেন, রুট ওভার করবেন, অ্যান্সার হয়ে যাবে। 3 আর কত রয়েছে? 12। 3 × 12 কত হয়? 36 হয়। 36-এর রুট ওভার করলে কত হয়? 6 হয়। 6 অ্যান্সার। ক্লিয়ার কথা? একদম ক্লিয়ার। এবারে যে অঙ্কটি রয়েছে একটুখানি বিশ্লেষণ আকারে করতে হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামুন 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো একটা কলম বেশি পেত, প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। তাহলে সে কতগুলো কলম কিনেছিল? তাহলে ইতিপূর্বে যারা এই অঙ্কটা বিস্তারিত করেছেন তাহলে টেকনিকটা বুঝালে হবে। এখানে প্রথমত করতে হবে আমাদের কি, 240 এর আমরা যদি উৎপাদকের নিয়মে যে 240 টাকা করা যায় সেই নিয়মে আমাদের করতে হবে। তাহলে আমরা কতটি কলম কিনেছিল সেটা কি আমরা জানি? আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম টি কলম কিনেছিল। তাহলে এক্ষেত্রে আমাদের দুইটা হবে, যে একটা কত হবে? 240/x, এটা একটা হবে, এটা একটা দাম। আরেকটা দাম কত? 1 টাকা কম পড়তো, এখানে বলা আছে না? তাহলে তখন কি হবে? আরেকটা ফরম্যাট হবে 240x+1। এই দুটো হচ্ছে আমাদের মূল্য। এখন আমাদের এই দুটো করতে হবে কি, এই দুটার পার্থক্য কত বলা ছিল? যে কি বলতো? 1 টাকা কম পড়তো। তার মানে কি এই দুটার পার্থক্যই তো 1 নাকি? এখন আমাদের যেটা করতে হবে, মাইনাস করতে হবে, 1 দিতে হবে। এখানে আমরা x+1 × x, আমরা তাহলে এখানে জাস্ট এখানে 240 অর্থাৎ 240x+1 মাইনাস এখানে 240x = 1 করব। তাহলে এখানে যেটা করতে হবে, আমরা সরাসরি আমরা সাথেই কি করব? ক্রস গুণন করে নেব। তাহলে এখানে হবে x² + x
এইটা যেটা যোগ করব বা বিয়োগ করব সেটা এই পাশে নেব। তাহলে এখানে যেটা হবে 240x প্লাস 240, তাহলে এখানে 240x মাইনাস থাকবে, এখানে 240x প্লাস থাকবে। তাহলে 240x প্লাস 240 মাইনাস 240x এই ফরম্যাট হবে, আমাদের এই দুটো কিন্তু কেটে যাবে। এবার আমাদের মেইন যেটা আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স, ওই পাশে প্লাস অবস্থায় ছিল, এই পাশে হবে মাইনাস 240 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স প্লাস 16 মাইনাস 15 কমন নিলে এক্স প্লাস 16। তাহলে এখানে আমরা এক্স প্লাস 16 একটা, এক্স মাইনাস 15 একটা করলাম, এর বেশি আমাদের আর করার দরকার নাই। এখন আমাদের প্লাসের মানটা যদি বের করি তাহলে এখানে ইকুয়াল যদি চেঞ্জ হয়, স্থান চেঞ্জ হলে এটা মাইনাস মান হবে আর মাইনাসেরটা প্লাস হবে, তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে, অর্থাৎ 15টি কলম আমাদের সঠিক উত্তরটি হবে। কোনো ভগ্নাংশের লবের সাথে এক যোগ করলে হাফ হয় এবং হরের সাথে এক যোগ করলে তা 1/3 হয়, ভগ্নাংশটি কত? এখানে আমাদের শর্ত এখানেই দেওয়া আছে, তাহলে প্রদত্ত অপশনের যে অপশনগুলো আছে সেখানে আমরা মিলাবো। যেমন এখানে যদি আমরা লবের সাথে এক যোগ করি তাহলে কত হয়, 3-এর 7, সুতরাং হাফ হয় না, এটা বাদ। এখানে যদি আমরা এক যোগ করি 2-এর 8 হয়, এটাও হাফ হয় না। এখানে যদি কত করি, এক যোগ করলে 3 আর 4 হয়, এটা কিন্তু হাফ হয়। আবার হরের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয়, 3-3 9, 8 আর 9 হয়, 3 9 কাটলে 1/3 হয়। অ্যান্সার মুখে মুখে উত্তর হবে ইনশাআল্লাহ। এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই ডিভাইডেড এক্স হবে? এই অঙ্কটা আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি, একটু সময় লাগবে, প্লিজ এই বিষয়টা একটুখানি আমাকে ক্ষমা করবেন, সময়টা বেশি লাগলেও। যেমন 5-এর সাথে কত যোগ করলে 6 হবে, তাহলে এই দুটার পার্থক্য করলেই হচ্ছে না, এই দুটার পার্থক্য করলে যেটা বের হবে 5-এর সাথে তত যোগ করলেই 6 হবে। সেম একই কাজ আমাদের এখানে করতে হবে, যে আপনার যে দুটার যোগফলের কথা বলা আছে, যে এক্স ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই এক্স হবে, তাহলে জাস্ট আমরা এই দুটা এক্স ওয়াই বিয়োগ ওয়াই এক্স, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এক্স ওয়াই, তাহলে এখানে ওয়াই চলে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আচ্ছা সরি, তাহলে এখানে ওয়াই এক্স থেকে এক্স মাইনাস ওয়াইটা বিয়োগ করতে হতো, ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই, তাহলে এখানে হতো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে যেটি আমাদের অপশনে রয়েছে গ নাম্বারে। নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণটা আমরা জানি যে আমাদের এই ফরম্যাটে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এই ফরম্যাটে আসবে। তাহলে এই ফরম্যাট অনুযায়ী আমাদের ক নাম্বার সম্ভব না, খ নাম্বার গ নাম্বার কোনোটাই সম্ভব না। গ নাম্বারটা খেয়াল করে দেখেন, এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং 16কে যদি আমরা 4 স্কোয়ার ফরম্যাটে ফেলি তাহলে কিন্তু আমাদের এই শর্তটা ফিল আপ হয়, তাহলে আমাদের এটি হবে সঠিক উত্তর। গ নাম্বার 60 নম্বরে যেটা রয়েছে সেটা কি বলা আছে, এখানে বলা আছে যে 4 × x + y 10x - y 12x² y² এর গসাগু কত? গসাগু করাটা সহজ, গসাগু সবার মধ্যে থাকতে হবে। যেমন x + y এখানে আছে, এখানে নেই, তার মানে আমাদের x + x - y আমাদের অ্যান্সারে আসবে না। তাহলে x এবং x + y বা x - y ছাড়া আমাদের অ্যান্সার রয়েছে একটা, 2, এটাই হবে অ্যান্সার, কারণ 4-এর মধ্যে 2 রয়েছে, 10-এর মধ্যে 2 রয়েছে, 12-এর মধ্যে 2 রয়েছে, এটাই অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13, গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এটা আমরা কিভাবে বলতে, বীজগাণিতিক টার্ম অনুযায়ী ধরি, x² + y² = 13, রাইট? দুটি সংখ্যার বর্গের সমষ্টি। গুণফল কত? xy, তার মানে xy = 6। সংখ্যা অন্তরফল কত? তার মানে x - y = what? এখন বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কোন ফরম্যাটে অঙ্কটা করতে হবে। আমাদের এই যে এই ফরম্যাট থেকে অঙ্কের মানগুলো বের করে নিতে হবে। তাহলে আমাদের এখানে x² + y² = 13, তাহলে যেহেতু মাইনাসের মান বের করতে হবে, x - y টোটাল স্কয়ার প্লাস 2xy = 13। তাহলে x - y² এর মান যেহেতু বের করতে হবে, ঠিক লিখলাম, প্লাস 2 × xy এর মান আমরা কত পেয়েছিলাম? 6 পেয়েছিলাম, তাহলে 13 x - y টোটাল স্কয়ার
এই পাশে 6 দুগুণে 12, এটা ওই পাশে যায় বিয়োগ হলে 13 থেকে 12 বিয়োগ হলে হবে 1, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হবে √1 = 1। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এখন এখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা কত পেলাম, কিন্তু এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা, আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই এর মান বলা হয়নি, দুটির বর্গের অন্তরের কথা বলা আছে, তাহলে এখানে বলতে হবে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান চাওয়া হয়েছে। যেহেতু আমাদের এখানে সংখ্যা দুটির বর্গের অন্তরফল চাওয়া হয়েছে, তাহলে এটা আর অঙ্ক করার প্রয়োজন নাই, কারণ গুণফল 6 হবে কোনটা, 3 গুণন 2, এটা ছাড়া 6 হওয়ার কোনো সম্ভাবনা আর আছে, একটা আছে, সেটা 6 গুণন 1, তার মানে 6 কে 6 বর্গ যদি করি তাহলে 6 6 36 অনেক হয়ে যাবে। 3 এর উপর স্কোয়ার করলে কত হবে 9, 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4, তাহলে 9 আর 4 কত হয় 13, তার মানে বর্গের সমষ্টি 13, 3 দুগুণে 6, গুণফল 6 মিলছে, তাহলে এখন বর্গের সমষ্টি বের করা যাবে, যাবে, সরি বর্গের সমষ্টি না অন্তরফল, তাহলে 3 3 9 4, তাহলে আমাদের জাস্ট বের হচ্ছে কত, একেবারে ইজিলি আমরা বের করব, সেটা হচ্ছে 5। কিভাবে 3 স্কোয়ার করব আমরা কত 9, আর এখানে 2 স্কোয়ার করব কত 4, তাহলে আমাদের 5 4 9 হয়ে গেল, এটাই অ্যান্সার। f of x equal to 2x square plus 3x minus 1 হলে f of 0 equal to কত, f of 0 equal to যদি আমরা এখানে নেই, তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার করব কোনটি, এখানে যদি 0 নেই এটা পুরোটাই 0 হবে, এখানে 0 গুণ করলে পুরোটাই 0 হবে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে থাকছে শুধু -1। 2 to the power x plus 1 equal to 32 হলে x এর মান কত, সূচকের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি 2 to the power 5 equal to 32 হয়, তাহলে এখানে 2 এর উপর x plus 1 আছে, এটাকে যদি আমরা 5 বানাতে যাই তার মানে x এর স্থলে 4 বসাতে হবে, রাইট, তাহলে যদি 4 বসাই তাহলে এটা 5 হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সারটা সঠিক হবে। কোন সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা কি, সামন্তরিকের একটি কোণ যদি সমকোণ হয়ে যায় বাকি 3টি কোণ অটোমেটিক্যালি সমকোণ হতে বাধ্য, তখন সেটা আর সামন্তরিক থাকবে না, তখন হয়ে যাবে সেটা আয়ত। রম্বসের ক্ষেত্রেও তাই, রম্বসের ক্ষেত্রে সেটা পরিবর্তিত হয়ে হবে বর্গ। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তের অঙ্কটা খুব ভালোভাবে একটু বুঝে নেবেন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে আমাদের ব্যাসার্ধ কত সেন্টিমিটার 2, বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তাহলে এখানে বৃত্ত বা ত্রিভুজ চতুর্ভুজ যেটাই আছে এক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে চিত্র আঁকাতে হবে। যেমন এখানে আমরা একটা চিত্র অঙ্কন করব, একটু ভালো করে ধৈর্য সহকারে দেখবেন, এটা বড়ই হতে পারে, এটা আমরা একটা যেটাই হোক ধরে নিলাম বৃত্ত, হ্যাঁ এটা বৃত্তের কেন্দ্র, আমাদের ব্যাসার্ধ কত বলছে 2 সেন্টিমিটার, তার মানে এটার থেকে এটা দূরত্ব নিশ্চয়ই 2 সেন্টিমিটার হবে, আর এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তার মানে 5 সেন্টিমিটার, এটা আমরা যদি ধরে নিই। স্পর্শক কোনটাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন, এই যে এইটা স্পর্শক, এইটা স্পর্শক, তাহলে এটা যদি 2 হয় এটা যদি 5 হয় তাহলে এটা নিশ্চয়ই এখানে কি হবে একটা সমকোণ তৈরি হবে, আর সমকোণ তৈরি হলে এটা কোন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থাকলে সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করতে পারি, তার মানে আমাদের এটার মান বের করতে হবে, তাহলে এই দুটা স্কয়ার করে যোগ করে √ওভার করলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত হলো 25 4, আচ্ছা সরি মাইনাস করতে হবে, আমাদের এখানে কি চেয়েছে কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দূরত্ব কত, আচ্ছা তাহলে সরি এখানে একটুখানি মিস্টেক, আমাদের এইখানে ধরতে হবে 90 ডিগ্রি, কারণ আমাদের 90 ডিগ্রি হয়েছে কোথায় এখানে, তাহলে আমাদের বের করতে হবে এটা তখন হবে লম্ব অর্থাৎ 5 সেমি, আমাদের এটা বের করতে হবে। তাহলে এখন আমাদের অতিভুজ যদি এটা ধরা হয় তাহলে আমাদের 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে হবে কত 25 মাইনাস 4, তাহলে 21কে যদি আমরা √ওভার করি তাহলে 4.5 বা সামথিং হবে, তাহলে এখানে 4.58 আছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলা হয়, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পরিকেন্দ্র। লগ 10 টু দি পাওয়ার 0.001 সমান কত, এখানে 0.001 রয়েছে, তার মানে সঠিক উত্তরটি হবে -3। কিভাবে -3 হবে, আমাদের যেহেতু লগ 10 রয়েছে এখানে 0.001 রয়েছে, রাইট,
তাহলে এখানে আমরা যদি এভাবে করি 10, তাহলে এখানে কি হবে, এখানে যদি আমরা 10 করি তাহলে এখানে আমাদের মাইনাস নিতে হবে কত 3, আর -3 নেওয়া আর এটা মান সমান, এই জন্য -3টা সামনে আসবে, log 10⁻10 এর মান হবে 1, সুতরাং -3 হবে সঠিক। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত, তার মানে ব্যাসার্ধ কত 13, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত, তাহলে অত্যন্ত সহজেই এটা বের করা যাবে 24 সেন্টিমিটার। আবারও সেম কথা, আমাদের এখানে বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত অঙ্কন করলে আমাদের কি বলা আছে, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এটা আমরা 13 ধরে নিব, 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, এটা ধরে নিলাম 5 সেন্টিমিটার, এটা হচ্ছে সেই যা, এই জায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে, রাইট, এই জায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে 5 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এটা আবারও সেই আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হয়ে গেল। তাহলে এখানে এবারে যদি হয় 90 ডিগ্রি, তাহলে এটা হবে লম্ব, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করবো, সেটা বিয়োগ করতে হবে যেহেতু আমাদের লম্ব বের করতে হবে এতটুকু, তারপরে সেটাকে আমরা √2 করবো। তাহলে 13 কে স্কোয়ার করলে হবে 169, 9 মাইনাস 5 কে স্কোয়ার করলে হবে 25, দুটাকে বিয়োগ করলে হবে 144, 144 কে যদি আমরা √2 করি তাহলে হবে 12। তাহলে এই যে এতটুকুর পরিমাণ আমরা কত পেলাম 12, তার মানে পুরোটার যদি বের করি তাহলে সেটা কত হবে 12 + 12 অর্থাৎ 24 cm। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হয়, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের অবশ্যই 2√2 গুণন হবে, দৈর্ঘ্যের 2√2 গুণ হবে। 1 কিউব + 2 কিউব + 3 কিউব n কিউব, এটার কিউব যখন থাকবে তখন n × n + 1 ডিভাইডেড 2 টোটাল স্কয়ার, এটা হবে সঠিক উত্তর। এরপর রয়েছে লগ √2 ডিভাইডেড ডিভাইডেড পাওয়ার রয়েছে এখানে 16, তাহলে এখানে আমরা কিভাবে করব, লগ √2 16, আমরা জানি যে এখানে ভিত্তি এবং পাওয়ারটা একই নিতে হবে, ভিত্তি এবং পাওয়ার যখন এক নিব, আমরা এখানে একটা জিনিস জানি 2 এর উপর 4 নিলে সেটা কত হয় 16 হয়, কিন্তু যখন আমরা √2 নিব তখন এই যে পাওয়ারটা ডাবল হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, তাহলে 8টা সামনে আসলে এটার মান 1, তার মানে 8 হবে এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 228 এবং 12, 288 ও 12, একটি সংখ্যা 36 হলে অপরটি কত, এটা আমি অনেকবার শিখিয়েছি যে এই দুটোকে গুণ করবেন 36 দ্বারা ভাগ করবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার, অ্যান্সারটা হবে 96। এরপর রয়েছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক কত হবে, উহার পরিসীমার অর্ধেক হবে 12 একক। একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 12, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব, তাহলে 9 এবং 12 যদি হয় অন্তর্ভুক্ত কোণ অবশ্যই হতে হবে 90 ডিগ্রি, কারণ আয়ত হতে হলে অথবা আমরা যদি বর্গ বলি সেখানে সমকোণ থাকতেই হবে। এইডস রোগের জন্য নিচের কোনটি ভাইরাসটি দায়ী, এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশের ভিতরে কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, এটা হবে 57তম দেশ হিসেবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আবারও জানাচ্ছি আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত থাকবে, দেখে নিয়ে খুব সহজেই কিন্তু আপনারা সেটি সংগ্রহ করে নিজেদের প্রস্তুতি শুরু করে দিতে পারেন, খুব বেশি সময় কিন্তু আপনারা পাবেন না। শ্রীলঙ্কার মুদ্রার নাম এখানে রুপি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলা হয় রাষ্ট্রপতিকে, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে 5 তারিখের পূর্ব পর্যন্ত শুধু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়া এবং ফিতা কাটা ছাড়া আসলে রাষ্ট্রপতির কোনো কাজ ছিল না, তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন হলেও হতে পারে। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন জুলিও কুরি পদক, তবে এটি কত সালে পেয়েছিলেন এই জিনিসটা একটু মনে রাখতে হবে। নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালন করা হয়, প্রতি বছর মে মাসের 28 তারিখে এটি পালন করা হয়। টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে, দ্রুততম সেঞ্চুরি করেন মাত্র 51 বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রেন্ডন ম্যাককালাম, তবে সবচেয়ে বেশি রান করেছিলেন 400 রানে অপরাজিত থাকেন, সেটা হচ্ছে ব্রায়ান লারা। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প যদি বলা হয় কোনটি হবে, বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত, আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা মোট 15 জন। কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিল, এটি 10 তারিখে দেওয়া হয়েছিল, অর্থাৎ 10 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে
জাতির পিতা। আচ্ছা, এই প্রশ্নটা সম্ভবত আর পড়ার প্রয়োজন নেই, তবে আপনারা জেনে রাখেন এটা 4 ক ধারা। তবে আমার মনে হয় না এই প্রশ্নটা কখনো আর আসবে। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সোনারগাঁও এসেছিলেন প্রদত্ত অপশনগুলোর মধ্যে একজন, তিনি হচ্ছেন ইবনে বতুতা। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলন সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়? এইটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিসিএস নিবন্ধন প্রাইমারি এই তিনটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 11ই মার্চ। হলুদ বিহার অবস্থিত কোথায়? হলুদ বিহার অবস্থিত নওগাঁতে। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন সমুদ্র বন্দর ইয়েমেনের একটি সমুদ্র বন্দর। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত ছিল? এটা পুঞ্জি নামে পরিচিত। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে সবচেয়ে আলোচিত ইলিশ মাছের জিনোম সিকোয়েন্স বা জিনোম আবিষ্কারক কে? তিনি হচ্ছেন, এটা কিন্তু বর্তমানে একটা আলোচিত বিষয়, তিনি হচ্ছেন মোহাম্মদ শামসুল আলম। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ যদি বলা হয় সেটা হবে শুক্র গ্রহ। তাহলে সঠিক উত্তর করব আমরা কোনটা? শুক্র গ্রহ। বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায়? এটা অবস্থিত লাইবেরিয়াতে। সংগ্রাম চিত্রকর্মের শিল্পকর্মকে বা চিত্রকর কে ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে জয়নুল আবেদিন। নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি আদি ইতিহাস বা ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? তাহলে এখানে সঠিক উত্তর হবে ওয়ারী বটেশ্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওতে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। মজার একটা কাহিনী ছিল, আমার নিজের সাথে ঘটেছিল। আমি কোনো একটা পরীক্ষায় রাজশাহী পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং এই প্রশ্নটি এসেছিল। সবচেয়ে মজার কথা হচ্ছে আমি প্রশ্নের উত্তরটি ভুল করে এসেছিলাম, যেটা আমার সারা জীবনের জন্য একটা শিক্ষা হয়ে রয়ে গেছে। এখনো পর্যন্ত কখনো এটা ভুল হয় না, ভবিষ্যতেও হয়তো বা হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, কোন চলচ্চিত্রটি 1947 এর দেশভাগ নিয়ে নির্মিত হয়? এটি হচ্ছে চিত্রা নদীর পাড়ে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।